সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমি মুস্তফা দানিশ। আমাদের আজকের বিষয় নির্বাচনের উত্তাপ নিরুত্তাপ, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ফখরুল ইমাম এমপি, প্রেসিডেন্ট সদস্য, জাতীয় পার্টি। মাঝখানে আছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং ওই প্রান্তে আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক ও SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারবেন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। চকবাজারে ওয়াহেদ মেনশনের দোতলায় রাসায়নিক গুদাম থেকেই আগুনের সূত্রপাত। ঘটনাস্থল পরিদর্শন করে বুয়েটের প্রতিনিধি দল। চিকিৎসাধীন 7 জনের 5 জনই সংকটাপন্ন। রোজা সামনে রেখে এবার আগেভাগেই তৎপর অসাধু ব্যবসায়ীরা। রাজধানী থেকে মেয়াদ উত্তীর্ণ শত শত মন মাছ মাংস জব্দ, 58 লাখ টাকা জরিমানা। আইন কঠোর করার তাগিদ ক্যাবে। রপ্তানি বহুমুখীকরণের পরিকল্পনা করছে সরকার। প্রবাসী প্রকৌশলীদের সম্মেলনে প্রধানমন্ত্রী দেশে পরিকল্পিত বিনিয়োগ করার আহ্বান। ডাকসু নির্বাচনে 25টি পদের জন্য 237টি মনোনয়নপত্র জমা। প্রাথমিক তালিকা প্রকাশ বুধবার। নির্বাচনের পরিবেশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবং গাইবান্ধায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা মেয়েকে শারীরিক নির্যাতন অপমানে স্কুল পড়ুয়া মেয়ের আত্মহত্যা। অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ। আপনাকে দিয়ে শুরু করি। আজকে আমাদের যে বিষয়টা আছে, দেখা যাচ্ছে, দেখেন, নির্বাচন একদিন পরেই নির্বাচন, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচন, তারপরে আবার ওয়ার্ড কাউন্সিল পদে বিভিন্ন উত্তর এবং দক্ষিণ দুই সাইডে আছে। পাশাপাশি দেখা যাচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসুর যে নির্বাচনের প্রক্রিয়া চলছে, পাশাপাশি আপনার উপজেলা পরিষদের নির্বাচনের জন্য এগুলো হচ্ছে। কিন্তু দুইটা জিনিসকে খুব জনগণ দুইভাবে দেখছে না, জনগণ বোঝার চেষ্টা করছে না। এক জায়গায় উত্তাপ আছে পুরা হোল নির্বাচনে। 2 মাস আগে ডিসেম্বরে যে উত্তাপ ছিল দেশের সর্বক্ষেত্রে নির্বাচন নিয়ে, তার বিন্দুমাত্র এইবারের এই মেয়র পদে বা উপজেলা নির্বাচন পদে যে জিনিসগুলো দাঁড়িয়েছে, এমনকি বড় দলগুলোর অংশগ্রহণ পর্যন্ত নাই। এটা কেন হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এখন ব্যাপারটা হলো যে আপনি দেখেন, মাল্টি দল যেটা বলবো আমি, এখানে যে বাংলাদেশে মাল্টি দল যে পলিটিক্সটা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। আমাদের এখানে আপনার এই নির্বাচন কমিশনে 42টা দল রেজিস্ট্রেশনভুক্ত ছিল। এই 42টা দল একা কোনো সময় নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে নাই বা আগ্রহ দেখায়নি, জোটবদ্ধ হয়েছে। বিএনপির সঙ্গে গেছে 20টি, আওয়ামী লীগের সঙ্গে গেছে 14টি, আমাদের সঙ্গেও কিছু আছে, বিভিন্ন রকম। আলটিমেটলি দেখা গেল যে 2-3টা ভাগে তারা ভাগ হয়েছে, স্প্লিট হয়েছে। আবার এখানে সবচেয়ে বড় দল একটা বিরোধী দলের মধ্যে বিএনপিকে বলবো, বিএনপির নেতৃত্বের শূন্যতার কারণে ওনারা আপনার একটা আবরণের তৈরি করে তার ভেতরে ওনারা ছিলেন, যেটার আমরা জাতীয় ঐক্য ফ্রন্ট আমরা বলতে পারি। এখন ওখানে নেতৃত্বে ছিলেন ডক্টর কামাল হোসেন। সুতরাং এই যে একটা বড় দল, তাদের নেতৃত্বের অভাবে যে একটা কাভারেজে গেলেন, এতে বিএনপি পলিটিক্সে ইন্টারেস্ট হারিয়ে ফেলল। এবং এই যে নীতি নির্ধারকরা এই নির্বাচনে, বিশেষ করে 11তম জাতীয় সংসদ নির্বাচনে, আগে আপনি লক্ষ্য করেছেন এই নির্বাচনে যাবে কি যাবে না, ডায়লগ দুবার হয়েছে। একবার করলো নির্বাচন কমিশন, আরেকবার করলো মাননীয় প্রধানমন্ত্রী। ডায়লগে যোগদান করলেন সবাই, এবং ডায়লগ থেকে এসে নির্বাচনেও যোগদান করলেন। এখন কথা হলো যে আমার ইন্টেনশনটা যদি পলিটিক্যাল হয়, তাহলে আমার শেষ পর্যন্ত থাকা উচিত। আমার ইন্টেনশনের মধ্যে পলিটিক্সটা ছিল হয়তো,
কিন্তু তার মধ্যে আরেকটা ছিল যে বিজয়কে আমার দিকে আনতে হবে, যে কোনো উপায়ে আমার দল যদি কোনো কারণে এই পিছলে যায় তাহলে আমি ওর সঙ্গে আর নাই। যাই হোক, জাতীয় নির্বাচন আপনারা দেখেছেন শেষ হলো। শেষ হওয়ার পরে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরে মাত্র 7টা সিট বিএনপি পেল। আওয়ামী লীগের জোট পেল 200, আমি যদি ভুল না হয় 266 কি 68টা, আর মহাজোট যদি ধরেন তাহলে 288টা, আর আমরা যদি আলাদাভাবে ধরি আমরা 22টা পেলাম সিট। এই অবস্থাতে আপনার স্বাভাবিকভাবেই সবাই একটু মুষড়ে পড়েছে যে আসলে রাজনৈতিক ভবিষ্যৎটা কি। এখন কথা হলো যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ যদি আমরা এখানে তুলনা করি তাহলে গণতন্ত্রের যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু অনেক কমতি আছে আমাদের এখানে, যেটাকে আমরা গণতন্ত্র মনে করি সেই সবগুলো নাই। তবে আরেকটা জিনিস আছে যে গণতন্ত্র যেখানে কমতি থাকলে দেশ তাহলে আগাচ্ছে কেন, দেশ এত উন্নয়নে যাচ্ছে কেন? আমি মনে করি যে এটার একটাই কারণ, পাওয়ারফুল লিডারশিপ। কোনো দেশের যদি লিডার খুব পাওয়ারফুল হয়, সে পাওয়ারফুলটা শুধু দেশে না, তার দীর্ঘ কার্যক্রমের মাধ্যমে সে যদি বিশ্বে পরিচিতি লাভ করে এবং তার একটা পার্সোনাল পপুলারিটি গ্রো করে, তাহলে আমরা তাকে পাওয়ারফুল লিডারশিপ বলতে পারি। সেটা কি উপকার করে এবার আমরা দেখেছি। পাওয়ারফুল লিডারশিপ কি করে, যে গণতন্ত্রের যে কতগুলা আপনার কমতি ছিল, ইনগ্রিডিয়েন্টস থাকে, সেই কমতিগুলোকে কাভার করে দিয়েছে পাওয়ারফুল লিডারশিপ। যেমন একটা উদাহরণ সবাই আপনাকে বলি, আমি একটু পরে আসি। আপনি যে কথাটা বলেছেন, একটা নেতৃত্বের শূন্যতার সৃষ্টি হচ্ছে বিএনপিতে, এটা একটা ফ্যাক্টর হচ্ছে বিএনপি রাজনীতিতে আগ্রহ হারিয়ে ফেলেছে। বিএনপি রাজনীতিতে কি হলো? আগ্রহ হারিয়ে ফেলেছে। উনি দুটো কথা বলেছেন, একটা বলেছেন বিএনপি নেতৃত্বের শূন্যতা আছে, না না, ফখরুল ইসলাম ভাই খুব ঠান্ডা মাথায় বললেন এবং তিনি সরকারকে সমর্থন করে বললেন, যদিও তিনি এখন তারা আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি বিরোধী দল করে বলেন, জি সংসদে বিরোধী দল। ব্যাপারটা হচ্ছে যে নেতৃত্ব শূন্যতার প্রশ্নে বলি যে ইন্দো পাক সাবকন্টিনেন্টের যে রাজনৈতিক কালচার, এই কালচারে ঐক্য হয়, ভোটের ঐক্য হয়। আদর্শিক কোনো মিল না থাকলেও সেখানে ভোটের ঐক্য হয়। যেমন দিলীপ বড়ুয়ার সাহেবের যে পার্টি, ওই পার্টির একটা অংশ কিন্তু বিএনপির সাথে, একটা অংশ সরকারি দলের সাথে। এই ঐক্যের প্রশ্নে আমরা ওই যারা স্বাধীনতা সপক্ষের শক্তি, যারা একসময় আওয়ামী লীগের সাথে ছিলেন, আওয়ামী লীগের বড় বড় নেতা, তারাও কিন্তু আমাদের বিএনপির ছায়াতলে আসা বিএনপির ধানের শেষ নেতারা নির্বাচন করছেন। আপনি কাদের সিদ্দিকীকে অস্বীকার করতে পারবেন না আওয়ামী লীগের একজন বড় নেতা হিসেবে। তারপরে সুলতান মাহমুদকেও অস্বীকার করতে পারবেন না, তা আসম আব্দুর রব এবং অনেক, তারপরে মান্নাবাই, এরা সকলেই এখন বিএনপির ছায়াতলে, পতাকা তলে, ছায়াতলে বলবো না, পতাকা তলে। সেই হিসেবে নেতৃত্ব তো বিএনপি। এখন শূন্যতা তো বিএনপি তো সরকারের 1 নম্বর টার্গেট। সেই হিসেবে তো বিএনপির নেত্রী সকলের জামিন হয়, ডাকাতি করলে জামিন হয়, মার্ডার করলেও জামিন হয়, কিন্তু বিএনপির চেয়ারপারসন 75 বছর বয়সে তার জামিন হয় না। একটা জামিন হইলে 2টা মামলায় হাজির হয়। তো এই অবস্থায় তো তার কথায় তো বুঝেই যে চেয়ারপারসন, একজন অভিভাবক যদি জেলখানায় থাকে, সে দলটা কি অবস্থা থাকতে পারে। তারপরে যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন, আমি এটা করি, এর আগেও কিন্তু বিভিন্ন দল, এই বড় বড় দলগুলো কিন্তু এরকম অবস্থার প্রেক্ষাপটে কিন্তু মাথাহীন ছিল। সেই জায়গায় আপনাদের অবস্থানটা, ভারপ্রাপ্ত চেয়ারপারসনকেও সাজাটা দিয়ে রাখছে, তিনিও আসতে পারতেছেন। কিন্তু আমাদের তো নেতৃত্ব শূন্যতা হয় নাই। এখনো বিএনপিতে অনেক নেতা আছে যারা নেতৃত্বে দেশনেত্রী খালেদা জিয়ার প্রতি আস্থাশীল। এখন যেটা দেশে শুরু হয়েছে সেটা হলো একটা নির্বাচন হয়, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা, একটা যে নির্বাচনী কালচার, সেটা প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচনী কালচারটা এস্টাবলিশ হতেছে দিন দিন। যে নির্বাচন থাকবে, নির্বাচন শিডিউল ঘোষণা হবে, নির্বাচন কমিশনার সব কিছু করবে, কিন্তু সেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। যেমন ঢাকা উত্তর সিটি নির্বাচন হচ্ছে, কেউ জানেই না, পত্রিকায় আসছে যে মানুষ জানেই না যে সেখানে নির্বাচন হচ্ছে,
কারণ পরিবেশ পরিস্থিতি এবং সব কিছু এইভাবে করে রাখা হয়েছে যে সেখানে আর একটা লোক দাঁড়ানোর কোনো সাহসই পাচ্ছে না এবং দাঁড়ানোর কোনো স্কোপ নাই। আজকে ধরেন বিএনপি নির্বাচনে যায় নাই, যে ঘটনা 30শে ডিসেম্বরে যে নির্বাচন হইল, এই নির্বাচনে বিএনপি যায়নি। এই জন্য বিএনপি যায় নাই, বিএনপি ঘোষণাই দেবে। কিন্তু জাতীয় পার্টি কি গেছে? জাতীয় পার্টি গেছে, কিন্তু জাতীয় পার্টিরও যদি যায় থাকে সেটা মানুষ জানে, সেটা মানুষ জানে না। কারণ জাতীয় পার্টিও আওয়ামী লীগের বরাবর গিয়ে ইলেকশন করতে পারবে না বিরুদ্ধে। কারণ জাতীয় পার্টি যে আজকে যে কতটা সিট 20-22টা সিটের মধ্যে তারা ইলেকশনে ইলেক্টেড হয়েছে, তারাও কিন্তু সরকারি দলের বদৌলতে জাতীয় পার্টির থেকে অনেকে নির্বাচনে অংশগ্রহণ করছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যার উপরে ছায়া রাখছেন সেই কিন্তু পাশ করে আইছে, অন্য কেউ তো পাশ করতে পারে নাই। যেমন আমাদের মহাসচিবের সাথেও যিনি জাতীয় পার্টির, ওনার নাম ওমর সাহেব, তিনিও নির্বাচন করছেন, কিন্তু যেহেতু তার উপরে ছায়া ছিল না সেহেতু কিন্তু বগুড়ার থেকে মহাসচিব সেখানে। সেটা আমরা তো দলের সরকারের বিরুদ্ধে অবস্থান নিছি, আমরা সেখানে যেটুকু পারছি নির্বাচন করছি। এখন প্রশ্নটা হলো যে আপনার গণতান্ত্রিক যে পরিবেশ, গণতন্ত্রকে যদি আপনি এক্সারসাইজ করতে হয় সেখানে গণতান্ত্রিক পরিবেশ একটা সৃষ্টি করতে হবে। বর্তমান রাজনীতিটা এমনভাবে পলিউটেড হয়েছে যে সাধারণ, উনি ওনার ভাষায় উনি কিন্তু বলছেন যে একজন বড় মাপের নেতৃত্বের গুণাবলীর কারণে অনেক ইনগ্রিডিয়েন্টস গায়েব হয়ে গেছে। সেটাও আমি আসি, ক্ষমতায় থাকলে সব কথাই ভাল লাগে। এই একটা কথা আছে যে শ্রাবণে শুকনা নদীও যৌবনে পরিণত হয়, আবার যৌবনে কাকও ময়ূরের মতো সুন্দর লাগে। আবার যার টাকা আছে সে ওই একটা বাজে কথা বললে এটা বাণী হিসাবে পরিচিত হয়, যার নাই অর্থ নাই সে কথা বললো এটা বিদ্রুপ হয়। তো পরিবেশ পরিস্থিতি সব কিছু করে। এখন ধরেন যে এই কথাটা বলতে চেয়েছি যে কয়েকটা বিষয় এখানে আছে। একটা বিষয় হলো যে আমাদের দেশের যে আমলাতন্ত্র, যারা অ্যাকচুয়ালি নির্বাচনটা পরিচালনা করে, যা নির্বাচন কমিশন প্লাস আমলারা, ডিসি, এসপি, পুলিশ, ওসি, তাদের যে ভূমিকা, তাদের ভূমিকা তো নিরপেক্ষ ভূমিকা ছিল না। তারা বলে ভাই এখনই বলবে, উনি এখনই বলবে যে বিএনপি পোস্টার লাগায় নাই, এলাকায় যায় নাই, তারপরে কোনো ক্যানভাস করে নাই, কিন্তু পোস্টার লাগাইতে গেলে যে গ্রেপ্তার করে এই কথাটা কিন্তু বলবে না। তারপরে এলাকায় গেলে যে পুলিশে গিয়া গাইবি মামলা গিয়া ধরে নিয়ে আসে, এফআইআর থাকুক আর না থাকুক, এই গাইবি মকদ্দমার মধ্যে কিন্তু ল্যাংরা, লুলা এবং প্রতিবন্ধী মইরা গেছে এবং বিদেশে অবস্থান করতেছে এবং এই বিএনপির রাজনীতির সাথে জড়িত না, কিন্তু এই সরকারের ভোট দিব না এরকম একটা ধারণা আছে। কেউ কিন্তু এই গাইবি মকদ্দমায় বাদ নাই, এফআইআর নাম না থাকলো সেখানে তাকে ধরে নিয়ে আসতেছে। এমতো অবস্থায় বিএনপিকে নির্বাচনটা করতে হয়েছে এবং নির্বাচনের যে কথাগুলি বেরিয়ে আসতেছে, শুধু ঐক্যফ্রন্ট তো একটা দিছে, গণশুনানি দিছে, ঐক্যফ্রন্টে গণশুনানির কথা বাদ দেন, সেখানে বিএনপিরা কথা বলছে, কিন্তু বাম ফ্রন্ট তো আর বিএনপি করে না। বাম ফ্রন্টও তো তাদের 11ই জানুয়ারিতে তারা একটা গণশুনানি দিছে এবং সেখানে তারা যারা ক্যান্ডিডেট ছিল তারা সকলেই বলছে যে আমাদের পিটিআই বের করে দিচ্ছে, আমাদের এজেন্টে ঢুকতে দেয় নাই, সেখানে নির্বাচনের দরজাই খুলে নেয়, অনেকেই এভাবে কথাটা বলছে। তো এখন আমাদের নিজেদের যদি আমরা নিজেরা প্রশ্ন করি যে আদত যে সাংবিধানিক যে নির্বাচন বা অভিধানে নির্বাচন বলতে যে কথাটা আছে, ডিকশনারিতে যে কথাটা আছে, সেই নির্বাচনটা দেশে হচ্ছে কিনা। যদি সেই নির্বাচনটা আমরা বিবেককে যদি প্রশ্ন করি, এটা যদি দেশবাসীর বিবেক এবং আমরা যারা আছে সকলে যদি প্রশ্ন করি, সেখানে বিবেকের উত্তর আসা ছাড়া কোনো এটা মনে করেন আপনি যে কথাগুলো বলছেন, আপনার কথাগুলোই যুক্তি সহকারে বলা হলো যে হ্যাঁ এটা ঠিক। হ্যাঁ, কথা হলো যে এর প্রতিরোধে বা এর থেকে বেরিয়ে আসার জন্য বিএনপির কৌশল কি?
হ্যাঁ, বিএনপি তো বিএনপি তো রাজনীতি করে, তাকে তো রাজনীতি করতে হবে, অন্য কিছু তো সে করবে না। বিএনপি তো রাজনীতি করতেই হবে। হ্যাঁ, যে রাজনীতি করতে হবে, তাহলে তার কৌশলটা কি? যদি বছর পর বছর ধরে আওয়ামী লীগ কৌশল করে তা আপনাদেরকে ডিরেল করতে থাকে, আর আপনারা যদি বসে বসে শুধুমাত্র ডিরেলড হন, তাহলে রাজনীতি চলবে কি করে? এখানে এটাকে কৌশল বলবো না, এটাকে বলবো অপকৌশল। আচ্ছা, অপকৌশল, আপনার কথা মেনে নিলাম। আমাদের ভাষায় এটা বলবো আমরা অপকৌশল। তাহলে এটা থেকে রক্ষা এখন পাবেন আপনি আবার গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন যে বিএনপি কে তো ওভারকাম করতে হবে। জি, আওয়ামী লীগ বা সরকারি দল যাই করবে, করুক, প্রত্যেকেই করবে। আপনারা যখন ছিলেন আপনারা আপনাদের মতো করে চিন্তা করেছেন। এখন এটা একটা যুক্তিপূর্ণ বিষয় যে আমাদের এটা কি হবে, এটা ওভারকাম করে রাস্তাটা কি হবে। আমি আপনার সাথে একমত। এই ব্যাপারে একটা সিদ্ধান্ত এবং ব্যাখ্যা বিএনপি থেকে দিতে হবে। যে বিএনপি, আমি আগেও বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী বলছে তারা 15টা কারণে তারা জয়লাভ করছে, 7টা কারণে বিএনপি জয়লাভ করতে পারে না। এইটারও একটা ব্যাখ্যা আমাদের পক্ষ থেকে দিতে হবে, একদম গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে হবে, এবং আমি আশা করি সেই ব্যাখ্যাটা জনগণ পাবে। যেমন আপনারা উপজেলা নির্বাচনে বলে দিচ্ছেন উপজেলা নির্বাচন করতে হবে না। এখন তৃণমূল পর্যায়ের নেতা তৈরি করার কারখানা কিন্তু উপজেলা, ইউনিয়ন পরিষদ। আচ্ছা, এই জায়গায় গেল। এখন আপনি যখন সিটি কর্পোরেশনের লোকজন যখন তাকিয়ে দেখছে যে তাদের কোনো, সে যাকে ভোট দিবে আপনাদের যে পন্থী যারা আছে সেই লোকটা নাই, আলটিমেটলি কিছু, সে তো নিষ্ক্রিয় হয়ে যাবে। তখন কি আপনি একে চাঙ্গা করতে পারবেন? নির্বাচন একটা পলিটিক্যাল প্র্যাকটিস, আবার এটাকে অপোজ করো পলিটিক্যাল প্র্যাকটিস। আওয়ামী লীগও কিন্তু নির্বাচন বয়কট করছে, এটা কিন্তু নতুন কোনো বিষয়। আমরা গণসচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা নির্বাচনকে বয়কট করছি, এবং জনগণ জানুক 2014-তে যখন বিএনপি নির্বাচনে যায় নাই, তখন অনেকে বলছে আপনারা নির্বাচনে কেন গেলেন না, নির্বাচনে যাওয়া উচিত ছিল। কিন্তু এইবার তো বিএনপি নির্বাচনে গেল, গিয়া তো দেখলো যে নির্বাচনে কি কত প্রকার ও কি এবং সরকার কিভাবে নির্বাচনটা করে। সরকার তো হইল, সরকারের কাছে হইল সবকিছু। সরকার যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে যে সরকার নিরপেক্ষ থাকে না, এবং সরকার বাহিনী তো একটা আছেই, তারপর প্রশাসন সরকারি বাহিনী হিসাবে, সরকারের ক্যাডার হিসাবে এখানে পরিণত হয়। এই জন্যই তো একটা আন্দোলন হইল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, এবং এই আন্দোলন তো আওয়ামী লীগও পাইওনিয়ার ছিল। আওয়ামী লীগও এখানে পার্টি ছিল, এই আন্দোলনের নেতৃত্ব দিছে। সেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় গেল, তখনই তারা আবার একটা অপকৌশলের রাস্তা নিল, যেটা কি, যে না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা হবে না। গোলযোগ তো সেই জায়গাতে শুরু হলো। নির্বাচনী পরিস্থিতি উনি যে কথাগুলো বলছেন এর ইয়েতে আপনার এটা বক্তব্যটা কি? উনি বলছেন যে অপকৌশল। বাংলাদেশের রাজনীতি, আমরা তো দীর্ঘদিনের আমরা রাজনৈতিক কর্মী, আবার বাংলাদেশের মানুষও তো রাজনীতির তারা অবজারভার, তারা দেখছে। আসলে এই যে অভিধানের নির্বাচনের কথা বলছেন তৈমুর ভাই, অভিধানের নির্বাচন 1977 সালে বিএনপি যখন অবৈধ পন্থায় ক্ষমতা আসলো, জিয়াউর রহমান একাধারে সামরিক শাসক এবং রাষ্ট্রপতি নিজেকে ঘোষণা দিলেন। তারপরে সেটার বৈধতা দেওয়ার জন্য তারা একটা হানা ভোট করলেন। সেই হানা ভোটে 100%-এর বেশি ভোট পড়লো। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, ওই যে অভিধানের নির্বাচন তৈমুর ভাইয়ের, ওখান থেকে শুরু হইল অভিধানের নির্বাচন। এবং তারপরে 1979 সালের নির্বাচন, এবং তারপরে নিকট অতীতের কথা যদি চিন্তা করি, 2001 সালের নির্বাচন, অথবা 15ই ফেব্রুয়ারির সেই নির্বাচন, ভোটার ছাড়া নির্বাচন 96-এর, তো এগুলো তো বাংলাদেশে ঘটেছে। সুতরাং অভিধানের নির্বাচন এখন কোনটা তৈমুর ভাই চাচ্ছে যে এগুলো যদি অভিধানের নির্বাচন হয়, তাহলে বাংলাদেশের মানুষ তো ওই নির্বাচন চায় না। বাংলাদেশের মানুষ সত্যিকার অর্থে যে নির্বাচন, সেই নির্বাচনের পথেই তো আছে। এবং আজকে অনেকগুলো কথা বলেছেন যে গণশুনানি অথবা অনেক ধরনের কথাবার্তা। আপনি এই মানুষগুলো তো, এবার আমাদের যখন আমরা সংসদ আসনে নারী প্রার্থীদের আমরা মনোনয়ন চেয়েছিলাম, তখন পূর্ণিমা নামে একটা মেয়ে মনোনয়ন চেয়েছে। পূর্ণিমা 2001 সালে বিএনপির নেতা কর্মীদের দ্বারা ধর্ষিত হয়েছে। শুধু পূর্ণিমা না, মহিমা, অজুফা থেকে শুরু করে অনেক শিশু, এবং সেই ভোলা লালমোহন এলাকায় নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার অপরাধে তারা যখন সেই গ্রামে বিএনপির মানুষরা যখন আসলো, আক্রমণ করলো, তখন মহিলারা সে পুকুরের ধান খেতে গিয়ে আশ্রয় নিয়েছিল, সেখান থেকে তুলে এনে তাদেরকে রেপ করা হয়েছে।
এগুলো তো বাংলাদেশের একেবারে পত্র পত্রিকা থেকে শুরু করে সমস্ত মিডিয়ায় এসেছে। সুতরাং বাংলাদেশের সেই রকম নির্বাচন অথবা নির্বাচনের পরের পরিস্থিতি, ওই পরিস্থিতি বাংলাদেশে কিন্তু হয় নাই গত নির্বাচনে অথবা এর আগের নির্বাচনে। হ্যাঁ, বলতে পারেন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে নাই। বিএনপি কেন নির্বাচনে অংশগ্রহণ করে নাই সেই প্রসঙ্গে আমি তেমন কিছু বলবো না। বাংলাদেশের মানুষ জানে যে বিএনপি বাংলাদেশের যে এই যে নির্বাচন ঠেকানো নামে অপরাজনীতি, মানুষ হত্যা, খুন এগুলো করে তারা স্বাভাবিক রাজনীতির মানে যে মূল যে রাজনৈতিক ধারা সেই ধারা থেকে অনেক দূরে সরে গিয়েছে এবং তারা একটা মানে আন্দোলন তো মানুষকে নিয়ে আন্দোলন, শুধু জনগণের কথা বললে তো আন্দোলন হবে না। এখনো মানুষ তারা ডাক দিচ্ছে, মানুষ আসছে না। হ্যাঁ, তাদের একটা 500 সিটের একটা অডিটোরিয়াম, সেদিন দেখলাম তারা আলোচনা সভা করছে, সেই অডিটোরিয়ামের অর্ধেক সিট ফাঁকা। সুতরাং তারা আন্দোলন করবে এবং তারা বলছে যে আওয়ামী লীগ ভয় পায়। আমরা তো এইরকম রাজনৈতিক দলকে আওয়ামী লীগের মতো সংগঠন ভয় পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর এই যে গণশুনানির কথা বললেন, তো গণশুনানি 2001 সালের পরে যে গণশুনানি বাংলাদেশের যে মানুষগুলো নির্যাতিত হয়েছে, তারা যদি সেদিন ওই সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে যেত, তখন কামাল হোসেন সাহেব, যিনি আজকে বিএনপির ইমেজ বিল্ডিংয়ের জন্য কাজ করছেন, যিনি বিএনপির মতো রাজনৈতিক দলকে আবার নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সামিল করে একটা ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপির সেই যারা যুদ্ধাপরাধী, যারা ঘাতক দালাল, যারা এই দেশে অপরাজনীতি করেছে, তাদেরকে একটা মানে ইমেজ বিল্ড করে তাদেরকে একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সামিল করে আবার ক্ষমতায় যাওয়ার একটা দুঃস্বপ্ন দেখেছিলেন। বাংলাদেশের মানুষ তাদেরকে ব্যর্থতা, তাদের এই যে রাজনৈতিক যে মানে কৌশল, সেই কৌশল বাংলাদেশের মানুষ গ্রহণ করে না। বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না, এটাই তো স্বাভাবিক। কারণ বাদ দিলাম এই স্বাভাবিক রাজনীতির বিএনপি কি করেছে, অপকর্ম করেছে, এই কথা বাদ দিলাম, কিন্তু তারা নির্বাচনের মনোনয়ন প্রক্রিয়াটি যেভাবে করেছে, তারা নির্বাচনের মনোনয়নটা অকশনে তুলে দিয়েছে। এবং অকশনে কিভাবে দিয়েছে, এক জায়গায় 3 জন 4 জন করে প্রার্থী দিয়েছে এবং সেই প্রার্থী শেষ মুহূর্ত পর্যন্ত যে বেশি টাকা তাদেরকে দিয়েছে তাকে নমিনেশন দিয়েছে। বিদেশে বসে একজন প্রার্থী, তিনি অ্যাম্বাসিতে ছুটে গিয়েছেন তার মনোনয়নপত্র সাবমিট করার জন্য, যেটা নির্বাচনী আইনেও নাই এবং এটা অতীতে কখনো হয় নাই। এবং তিনি বলেছেন যে আমাকে মনোনয়ন দেওয়ার কথা বলে টাকা পয়সা নিয়েছে, আমি এখন বলেছে যে আপনি যান এসে গিয়ে অ্যাম্বাসিডিকে মনোনয়ন দেন। এইরকম একটা তুগলকি কাণ্ড, একটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে বিএনপি নির্বাচনী কার্যক্রমটা শুরু করেছে। এবং তারা একটা স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশে অতীতের মতো তারা ক্ষমতায় এসে তারা বাংলাদেশে আবার একটা প্রতিহিংসা রাজনীতির আশ্রয় নেবে। প্রতিহিংসা রাজনীতির আশ্রয় তো বাংলাদেশের চরম মূল্য বাংলাদেশের জনগণ দিয়েছে, 2001 সালের পর দিয়েছে, আবার আমরা দিয়েছি। এই যে নিকট অতীতের কথাই বললাম যে 2004 সালে 21শে আগস্টে যে হত্যাকাণ্ড ঘটলো, আমাদের নেত্রীকে হত্যার জন্য ষড়যন্ত্র হলো এবং 24 জন মানুষকে হত্যা করা হলো, যে হত্যার সাথে পুরোপুরি জড়িত এই রাজনৈতিক দলটি এবং তাদের সেই সময় সরকারের বিভিন্ন এজেন্সির লোকরা, এবং সেটা আজকে বিচারের আওতায় এসেছে, বিচার হয়েছে। সুতরাং এইরকম একটা মানে ফিয়ার ফ্যাক্টর, যে মানে ভয়ের একটা বিষয় ছিল বাংলাদেশে, যে বাংলাদেশে বিএনপি এই রাজনৈতিক দলটি অথবা তাদের এই জামাত শিবির, তাদের যে 20 দলীয় জোট, তারা যদি ক্ষমতায় আসে তারা বাংলাদেশে কি করতে পারে। এবং সেই মানে তারা মানে ধরে নিয়েছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের যেভাবে হত্যাকাণ্ড করা হয়েছে, আমাদের বুদ্ধিজীবীদের বিভিন্ন জায়গায় 71-এর কায়দায় যেভাবে হত্যা করা হয়েছে, এইভাবে একটা হত্যা যজ্ঞ বাংলাদেশে আবার হবে। এবং আমাদের নেতারাও কিন্তু বিভিন্ন জায়গায় বলেছে, অথবা বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সংস্কৃতিসেবী সকলেই কিন্তু এই নির্বাচনে সামিল হয়েছে। অতীতে এমনটি হয় না। মানে আপনি দেখবেন যে সমাজের যে শ্রেণীর মানুষগুলো, ব্যবসায়ী, মানে একাধারে কত ব্যবসায়ীরা গিয়ে এই নির্বাচনের বঙ্গবন্ধুর নৌকাকে সমর্থন দিয়েছে। অতীতে কখনো এই ঘটনাগুলো ঘটে নাই। কেন ঘটেছে? কারণ বিএনপি যখন এই যে ক্ষমতা ছিল, তখন কিন্তু বাংলাদেশের মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারে না। ওই হাওয়া ভবন কেন্দ্রিক একটা ভবন করে সেখানে বসে কমিশন এজেন্ট নিয়োগ করে সমস্ত ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়ে তাদের এক কেন্দ্রিক ব্যবসা করতে, ক্ষমতার প্যারালাল আর একটা ভবন তৈরি করেছে। সুতরাং ব্যবসায়ীরা ক্ষিপ্ত ছিল এবং প্রশাসনের সমস্ত জায়গায় একটা তুগলকি কাণ্ড, যে প্রশাসনের মানুষরা মনে করেছে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাদের কারো চাকরি থাকবে না, পুলিশ মনে করেছে তাদের চাকরি থাকবে না। সুতরাং সমস্ত জায়গায় একটা ভীতির সঞ্চার করেছে বিএনপি। সুতরাং এই যে তারা বাংলাদেশে ভীতির সংস্কৃতি চালু করে বাংলাদেশে ক্ষমতায় আসবে, সেটা তো বাংলাদেশ মানুষ গ্রহণ করে নাই। সুতরাং এই যে গ্রহণ না করার কারণে মানুষের উপরে দোষ দিয়ে তো লাভ নাই। কারণ আমাদের নেত্রী, এই যে আমাদের ফখরুল ইমাম ভাই, তিনিও বলেছেন যে
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা তার আজকের যে রাষ্ট্রনায়কোচিত মানে কর্মকাণ্ড, তিনি বাংলাদেশের মানুষকে এমন জায়গায় স্বপ্নযাত্রায় নিয়ে যাচ্ছেন। এবং এই দেখেন এই 2-3 দিন আগে খুলনায় আমরা টানেল বিদেশে গিয়ে আমি আমার এই বয়সে আমি 50 না আমি কথাটি বলছি এইভাবে যে আমরা বিদেশে গিয়ে মানে এই মানে জীবনের এই বয়সে গিয়ে আমরা একটা টানেল দেখতে চাই। আমি হয়তো গত 2 বছর আগে একটা টানেল দেখেছি। হ্যাঁ, আমি হয়তো বিদেশে বেশি ভ্রমণ আমি করি না, তো সেই ক্ষেত্রে আমি বিস্মিত হয়েছি যে সমুদ্রের নিচ দিয়ে এত মাইল চলে গিয়েছে একটা টানেল, হ্যাঁ, সেই সিন্ডা ইসে চীনের। তো সেইখানে তো আমি এখন বাংলাদেশে বসে বাংলাদেশের মানুষ যেটা কখনো কল্পনা করে না যে কর্ণফুলী নদীর নিচ দিয়ে একটা রাস্তা হতে পারে, একটা 2 সিটি কনসেপ্ট চালু হতে পারে। হ্যাঁ, তো সেই রকম ব্যবস্থায় একটা জায়গায় জাতিকে এইরকম মানে চিন্তার জায়গায়, যে পরিবর্তনের জায়গায়, একটা স্বপ্নের জায়গায় নিয়ে যাওয়া, এটা তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করেছেন। তিনি পিছিয়ে পড়া মানুষগুলোকে কিভাবে তার নিজস্ব চিন্তা থেকে যে একটা সেফটি নেট প্রোগ্রাম, যে মানে এরকম ঘরে ফেরা কর্মসূচি অথবা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, এরকম বিভিন্ন রকমের কর্মসূচি দিয়ে গ্রামের সাধারণ মানুষ অথবা খেটে খাওয়া মানুষ তাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করা, তাদেরকে মূল অর্থনীতির ধারায় ফিরিয়ে আনা অথবা মানে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা, এটা তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করেছেন। সুতরাং এই সকল কর্মকাণ্ড তো অতীতের কোনো সরকার করে নাই। অতীতের সরকারগুলো তাদের নিজস্ব মানে বিত্ত বৈভব নিয়ে ব্যস্ত ছিল, তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে। এবং আমার বলতে লজ্জা লাগে যে রাজনৈতিক কর্মী হিসাবে আমিও কষ্ট পাই যখন দেখি যে একজন প্রধানমন্ত্রী তার সন্তান বিদেশে টাকা পাচার করেন, তার জন্য অভিযুক্ত হয়, অথবা প্রধানমন্ত্রী নিজে তিনি মানে তারা বলেন যে 3 বারের প্রধানমন্ত্রী, মেনে নিলাম 3 বারের প্রধানমন্ত্রী, তিনি কিভাবে সে এতিমের টাকা চুরি করার অপরাধে তিনি আজকে কারা অভ্যন্তরে থাকেন, অথবা তিনি কিভাবে মানে এই কালো টাকা সাদা করেন, এগুলো ভাবতেও আমাদের কষ্ট লাগে। সুতরাং এই জায়গায় বাংলাদেশের রাজনীতি গণতন্ত্রের এই যে হাল হকিকত, এটা তো এইরকম ঘটেছে। সুতরাং গণতন্ত্র তো শুধু মুখে বললে হবে না, সেই যে অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল গণতন্ত্র, না অব দ্য বিএনপি, ফর দ্য বিএনপি, বাই দ্য বিএনপি সেই গণতন্ত্র, এটা হয়তো তৈমুর ভাই বলতে পারবেন। হ্যাঁ, বলবো। রাজবা একটা টেলিফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি জি, আসসালামু আলাইকুম। আমি নোয়াখালী থেকে মাহবুব বলছি। জি বলেন। যে আমার প্রশ্ন হলো অ্যাডভোকেট খন্দকার তৈমুর আলম সাহেবের কাছে। উনি তো বিএনপির বিজ্ঞ রাজনীতিবিদ। তো আসলে কি আমার প্রশ্নটা হলো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। বিএনপি তো অতীতে সব স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণ করছে। তো বিএনপি বর্তমানে বলতেছে যে স্থানীয় সরকার নির্বাচন যে জাতীয় নির্বাচনের পরে আর কি, ওখানে ওনারা বললো যে কারচুপি হয়েছে, কারচুপি করে সরকার ক্ষমতায় নিচ্ছে। তো আমরা তো আসলে নির্বাচনগুলো দেখছি, অতীতের নির্বাচন 96, 2001, তারপরে 2008 আপনার প্রশ্নটা কি? নির্বাচনে আমরা দেখছি। আপনার প্রশ্নটা কি? স্থানীয় সরকার নির্বাচনগুলো দেখছি। এখন আমার বেসিক এতক্ষণ ধরে আপনি বলছেন, আপনার প্রশ্নটা কি? যে বিএনপি কি আসলেই স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতেছে না কারচুপির অজুহাতে, নাকি নিজেদের সাংগঠনিক দুর্বলতা? আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ, আপনার পরে আসবো এই বিষয়টা নিয়ে। হ্যাঁ, উনি যেটা বললেন, উনি বললেন যে দেখো একটা জিনিস আসলে পরিবেশটা এমন ভাবে করে দেওয়া হয়েছে যে আমরা আসলে পরিবেশ পাচ্ছি না। আপনি যে কথাটা বলেছিলেন, বলছেন আমাদের নেতৃত্ব শূন্যতা। উনি বললেন যে আপনি যে কথাটা বলেছিলেন যে পুরো ইয়াটা যদি নতুন ডাইমেনশনে ঢুকে গেছে, যদি নেতৃত্ব অনেক বড় গুণাবলীর হয় তাহলে সেটা সম্ভব। এবং এই জিনিসগুলো এই রাজনীতি আপনি যেটা এর প্রথম হচ্ছে মাল্টি দল রাজনীতি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে যে এই জায়গাটাতে। উনি বললেন যে না, বিষয়টা এরকম, যারা করছে এগুলোর সাথে জড়িত হচ্ছে বিএনপি। উনি একদম সরাসরি বলেছেন। এবং যেটা ব্যাপারগুলো দেখেন যে উনি স্বীকার করুক আর না করুক, বিএনপি তো নেতৃত্ব শূন্য। কারণ বিএনপির যে নেতা চেয়ারপারসন জেলে আছেন, আর আরেকজন নেতা পলাতক হিসেবে বাইরে আছেন। সুতরাং এটা তো নেতৃত্ব শূন্য বলতেই হবে। এটা তো উনি স্বীকার করুক আর না করুক, এটা হলো বাস্তবতা। আর তারপরের কথাগুলো হলো যে রাজনীতিতে অংশগ্রহণ। আপনি যদি গণতন্ত্রের অংশগ্রহণই না করেন, গণতন্ত্রের একটা বড় নিয়ামক শক্তি হচ্ছে নির্বাচন। অনেকগুলো আছে, নিয়ামক আছে, তার মধ্যে নির্বাচন একটা। আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না, আর আপনি সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করলেন, করার পরে যেটা বেসিক আপনি কিছুক্ষণ আগে বললেন, যেখান থেকে কর্মী সৃষ্টি হয়, নেতা সৃষ্টি হয়, তৃণমূলের নির্বাচন, সেখানে আপনি বয়কট করলেন। এটা কি কৌশল?
এটা কৌশল তো নিজেকে হারিয়ে যাওয়ার কৌশল। এই কৌশল তো কোনোদিনই আপনার তৃণমূলের নেতারা, আমি শুনেছি যে বিএনপির বহু তৃণমূলের নেতারা আগ্রহ প্রকাশ করেছে এই ইউনিয়ন নির্বাচন করার জন্যে, উপজেলা নির্বাচন করার জন্যে, এবং এতটুকু পর্যন্ত গেছে যে তাদের যদি বের করে দেওয়া হয় দল থেকে, তারপরে তারা নির্বাচন করতে চায়। কারণ নির্বাচনটা আমরা বাংলাদেশের জন্য একটা উৎসব। নির্বাচনটা হয় কি, মনে করেন ধরেন একটা এলাকায়, আপনি জানেন একটা এলাকায় যখন নির্বাচন হয় 5 বছর 4 বছর ধরে লোকজন বসে থাকে যে আমার পছন্দের লোকটাকে আমি নির্বাচিত দেখতে চাই। কেন দেখতে চাই? যে ও আমার জন্য কাজ করবে। এটা মেম্বারশিপ থেকে আরম্ভ করে ইউনিয়ন নির্বাচন প্লাস উপজেলা নির্বাচন। এখন যখন নির্বাচন আসলো তখন আমার দল এম্বার্গো দিয়ে দিল, তুমি নির্বাচন করতে পারবে না। তাহলে এই রাজনীতি কি কৌশল অপকৌশল আমি জানি না, এটা হারিয়ে যাবে। এটা হলো হারিয়ে যাওয়ার রাজনীতি। তো ওনারা কেন এই রাজনীতি গেছেন আমি জানি না। এলিমিনেশন যেটা আমরা বলি, যে রাজনীতির থেকে এলিমিনেটেড হয়ে যাবেন, এখন কেন গেছেন? এটা কি বড় ষড়যন্ত্রের অংশ কিনা বা ওনাদের দলীয় কন্দলের অংশ কিনা, এটা ওনারাই বলতে পারেন ভালো। আর নির্বাচনে তো এই যে সিটি কর্পোরেশন নির্বাচন বললেন যে কেউ জানে না, সবাই জানে। এই নির্বাচনটা বন্ধ হয়ে গেছিল, হাইকোর্ট থেকে রিট করে বন্ধ করা হয়েছিল। এটা আপনার কিছু ওই প্রবলেম ছিল ইয়ার ডিমার্কেশনের। হ্যাঁ, ডিমার্কেশনগুলো শেষ হয়ে গেছে, নির্বাচন আবার হবে, সবাই জানে নির্বাচন। এখন কথা হলো যে আপনি যদি অংশগ্রহণ না করেন তাহলে তো আপনি জানবেন না, আপনি জানার পরেও আপনি চোখ বন্ধ করে থাকবেন। এটা একটা মানে আমি কি বলবো এটা আমি বলতে পারছি না। তবে আমি আশা করব যে বিএনপি, এই আপনি যেটা বলেছেন যে বিএনপি তার যে রাজনৈতিক যে অবস্থা এখান থেকে উঠে আসবে। এখান থেকে যদি উঠে না আসে, যে রাজনৈতিককরণ হয়ে যাচ্ছে, আমরা বহুকাল দেখেছি যে আমরা মুসলিম লীগের কথা বলতে পারি, আমরা তখন একটা ফ্রন্ট ছিল, যুক্ত ফ্রন্টের কথা বলতে পারি, ওই 1954-এ যে আপনার ফ্রন্টটা ছিল, এগুলো তো হারিয়ে গেছে। তো সুতরাং আমরা আশা করবো ওনারা হারাবেন না। আর যেটা আমি বলতে চাচ্ছিলাম আরেকটা, যে পাওয়ারফুল লিডার, যেমন আপনাকে উদাহরণ তো তখন দিতে পারি নাই, যেমন তখন রাশিয়া যখন ভাঙলো, রাশিয়া যখন ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে রাশিয়ার যে পার্টটুকু থাকলো, তারা তখন চিন্তা করলো বিভিন্ন প্রভিন্স যে আমরা গণতন্ত্রে যাব, কেউ চিন্তা করলো যে আমরা স্বৈরশাসনে যাব, আমরা যে কোনো একটা নতুন সিস্টেমে যাব যেখানে জনগণ তার আসল প্রকৃত নেতা খুঁজে বের করবে। আলটিমেটলি দেখা গেল যে নো, তারা পুতিনকে ভোট দিল, বিকজ ইজ এ পাওয়ারফুল লিডার। এই যে পাওয়ারফুল লিডার, এই কথাটা কিন্তু আস্তে আস্তে আপনার পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছে। ঠিক আমাদের দেশেও তাই হয়েছে। আমি তো আগামী কত বছর আর পাওয়ারফুল লিডার একজনের বদলে আর দেখি না। এই যে পাওয়ারফুল লিডারটা কিভাবে তৈরি হয়েছে, গত 10 বছরে ওনার কর্মকাণ্ডের মাধ্যমে তৈরি হয়েছে, বিশ্বে পরিচিত হয়েছে। ওনার পার্সোনালিটি, ওনার নিজের 67 to 70% পপুলারিটি আছে, এবং ওই নেতৃত্ব দিয়ে এখন কমফোর্ট জোন একটা আছে। আমাদের সমস্ত পলিটিক্যাল পার্টি এখন একটা কমফোর্ট জোনে আছে। এই জোনটাকে যদি আপনি ভাঙতে চান তাহলে এটা সম্ভব হবে না। আর এই পাওয়ারফুল লিডারশিপ, আমি আগেই বলেছি, পাওয়ারফুল লিডারশিপ যে গণতন্ত্রের যে জিনিসগুলো নাই, যে আমাদের দেশে তো আমি বলবো না কোনো পূর্ণ গণতন্ত্র আছে, যে গণতন্ত্রের ল্যাপসেসগুলা, সেগুলো পাওয়ারফুল লিডারশিপ এটা পূরণ করতে সাহায্য। আচ্ছা, শেষ পর্যায়ে আছে তৈমুর ভাই বলেন, বিএনপি হারিয়ে যাওয়ার রাজনীতি। জি, এটা কথা বলছেন এখানে ফখরুল ইসলাম ভাই, যে যারা রাজনীতিবিদ আছে, আমি যে কথাটা যদি বুঝে থাকি, যারা একটা কমফোর্ট জোনের মধ্যে আছেন, কথাটা সত্য, অ্যাকসেপ্ট বিএনপি। কমফোর্ট জোনে আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টি সরকারি যেই গাড়ি বাড়ি এবং যেই সুযোগ সুবিধা, জেল হাজতের থেকে, পুলিশের সংস্পর্শ থেকে এত নিরাপদ অবস্থা, রাত্রিতে বিনা টেনশনে ঘুমানো, সব কিছু দিকটা আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং আওয়ামী ঘরানার যারা আছেন, অ্যাকচুয়ালি দেয়ার ইজ দ্য কমফোর্ট জোন, অ্যাকসেপ্ট বিএনপি। বিএনপি সেই অবস্থার মধ্যে নাই। বলছেন যে নির্বাচন একটা উৎসব, এটা মানি, কিন্তু ইদানিংকালে যে নির্বাচনগুলি হচ্ছে, এগুলি উৎসবের পর্যায়ে হচ্ছে না, এগুলি হচ্ছে একতরফাভাবে হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতাবিহীন একটা নির্বাচনী কালচারকে এখানে এস্টাবলিশ করা হচ্ছে। আপনি দেখবেন বিভিন্ন যে ক্লাব, এলাকার ক্লাব, যেখানে সরকারি দল গোদরে যে তাদেরকে এখানে জিততেই হবে, সেখানে তারা ওই নির্বাচনবিহীনভাবেই সেখানে কোনো নির্বাচন হইতে দেয় না, কোনো প্রার্থী থাকতে দেয় না। এই অবস্থার মধ্যে এটা চলছে। এখন একটা প্রশ্ন আছে, সেটা হলো ডেভেলপমেন্ট। ফখরুল ইসলাম ভাই যে জিনিসটা
স্টাবলিশ করতে চান, সেটা হলো যে যে আমাদের আফজল ভাইও, সেটা হলো যে ডেভেলপমেন্টটার বিষয়টা হলো যে শেরশাহ আমলেও ডেভেলপমেন্ট হয়েছে। কি ডেভেলপমেন্ট হয়েছে? তিনি কুয়া কাটছেন, মানুষের পানি খাওয়ানোর বন্দোবস্ত, রাস্তা করছেন, ডাক বিভাগ চালু করছেন। ডেভেলপমেন্টটা পর্যায়ক্রমে গ্রাজুয়ালি এটা হবে। টেকনোলজি যেহেতু এগিয়ে যাচ্ছে, টেকনোলজির পাশাপাশি ডেভেলপমেন্ট এগিয়ে যাবে এবং জনগণের অর্থে এগোবে, এবং এটি সরকারের দায়িত্ব। কিন্তু দেশটা স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন করা হয়েছে একটা যুদ্ধের মাধ্যমে, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে স্বাধীন করা হয়েছে মানুষের অধিকার আদায়ের জন্য। এটা কিন্তু কোনো রাজতান্ত্রিক দেশ না যে এখন যে সালমান সৌদি আরবের ক্রাউন প্রিন্স, রাজা জীবিত থাকতেই যে পরবর্তী রাজা, সে গোটা পৃথিবী করে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে কোনো কথা বলা যায় না, তার কোনো সমালোচনা করা যায় না। ওই সিস্টেম কিন্তু বাংলাদেশ চলবে না। বাংলাদেশের সংবিধানের নাম হইল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের টাইটেলটা হইল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, সেহেতু জনগণের চয়েসটাকে অগ্রাধিকার দিতে হবে। এখানে আমি বলতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার তিনি প্রধানমন্ত্রী হন, এটা আপত্তি থাকার কথা না। কিন্তু আমি যে আমার ভোটটা দিতে পারবো সেই নিশ্চয়তা দিতে হবে। আমি যে প্রার্থী হিসাবে আমার ক্যানভাসটা আমি করতে পারবো, আমি বিএনপি প্রার্থী হিসাবে যে আমার পক্ষে যারা নির্বাচন করবে তাদের যে রাত্রে পুলিশকে ধরে নিয়ে আসবে না, আমার পোস্টারটা যে লাগাবে তাকে যে পুলিশে ধরবে না, সেই নিশ্চয়তা তো বিধান করতে হবে সরকারকে। না, কিন্তু এখানে তুমি আপনি বারবার এই কথাটা বলছেন যে নিশ্চয়তা। মনে করেন আপনি আপনার অভিযোগটা তো বলছেন যে সরকার আমাকে নিশ্চয়তা দিচ্ছে না, আওয়ামী লীগ আমাকে ক্ষমতা আছে তারা নিশ্চয়তা দিচ্ছে না। আপনাদের পরিকল্পনাটা কোন জায়গায়? এই জায়গা থেকে বেরিয়ে তো আপনাদেরকে আমাদের পরিকল্পনা হইলো এখন আমরা আমাদের দল গুছানো, দলকে যতটুক এটা কি বলে স্টিম রোলার চালানোর দরকার, ভাঙ্গাচুরা যা করার দরকার, সরকার তো আর কম করে নাই। যেভাবে একটা গলা টিপে একটা লোককে হত্যা করে সেইভাবে এই কালচার থেকে আমরা সরে আসতে চাই। কিন্তু এখন হলো একদম তৃণমূল পর্যায়ে এই কালচারটা চলে গেছে। তো এই অবস্থা থেকে আপনারা বেরোবেন কি? আমরা বেরোবো, আমাদের চেষ্টা থাকবে। আমরা তো সরকারি দলকে যোগ দিই নেই। বিএনপির কিছু লোক যারা সুবিধাবাদী, যারা ব্যবসায়ীরা, এখন তো রাজনীতিটা ব্যবসায়িক কন্ট্রোলে চলে গেছে। ব্যবসায়ীরা হয়তো এটা কি ওনাদের কন্ট্রোলে চলে গেছে না আপনাদের ব্যর্থতার কারণে গেছে? না, এটা সব দলেই না, মানে আমি বলছি আমি বিএনপি না, আমি রাজনীতিবিদ হিসেবে আপনি আমাকে বলেন এটা আপনাদের কারণে গেছে না ওনাদের সাফল্যের কারণে গেছে? এটাও বলি, টোটাল রাজনীতিটা চলে গেছে ব্যবসা এবং আমলাদের হাতে। এখানে আমাদেরও ব্যর্থতা আছে, রাজনীতিবিদদেরও ব্যর্থতা আছে। এই ব্যর্থতার কারণে সেই সুযোগটা পেয়ে এখন তারা ঘাড়ে চেপে পড়ছে, এবং তারাই কিন্তু ব্যবসায়ী এবং আমলারাই কিন্তু এখন বর্তমানে রাজনীতিটা নিয়ন্ত্রণ করে। এই জন্য আপনি দেখবেন পার্লামেন্টও যে মানুষ বৈশা শোনার জন্য অপেক্ষা করত, সেই ধরনের পরিবেশও কিন্তু এখন নাই। এখন আপনি দেখবেন না যে পার্লামেন্টের আলোচনা পত্রিকার মধ্যে সেই ফলোভাবে আসছে। এখন দুর্ঘটনা আবিজাবি এসব নিয়ে পত্রিকাগুলি হয়, চালু হয়। আরেকটা কথা আমি বলতে চাই যে কথাগুলি যে একটা পূর্ণিমা করে একটা মেয়েকে দর্শন করা হয়েছে, এরকম নাম আমরাও বলতে পারবো। কিন্তু সুবর্ণচর নাকি একটা যে ঘটনা নোয়াখালী, সেখানে তো ধানের ওই মহিলার স্টেটমেন্ট যা পত্রিকায় দেখছি যে ধানের শীষে ভোট দেওয়ার কারণে তাকে ধৈর্য নিয়ে 4 জনে তাকে রেপ করছে। সেটাও তো রেপ, অল রেপ ইজ ব্যাড। এই সংবাদটা আমরা শুনতে চাই না। এই সংবাদটা কি আওয়ামী লীগ হোক বিএনপি হোক কার মুখে থেকে আমরা শুনতে চাই না। তাহলে এটা বন্ধ হওয়া উচিত, এটা বন্ধ হওয়া উচিত। কিন্তু পাশাপাশি ওই কথাটা আসতে হবে যে সুবর্ণচরে যে ধানের শীষের ভোট দেওয়ার কারণে তাকে 4 জনের রেপ করলো, এই ধরনের ঘটনা তো ঘটে। তবে এখন আমাদের যেটা দরকার, সময় কতটুকু আছে জানি না, সময় নাই। কিন্তু আমরা আপনাকে স্পেসিফিক এখন আপনি আমাকে বলেন বিএনপি তাহলে করবে এটা কি করবে? বিএনপি যেভাবে আছে আনকম্প্রোমাইজ আন্দোলন সংগ্রাম করে যাবে, যতটুকু পারে সে আন্দোলন সংগ্রাম করে যাবে, এটা মুভমেন্ট করে যাবে। সরকারের যে ব্যর্থতা, সরকারের যে স্বৈরাচারী মনোভাব, এর বিরুদ্ধে বিএনপি অবস্থান আছে, এবং সেই অবস্থান যাতে আরো দৃঢ় করা যায় সেভাবে বিএনপি চেষ্টা করে যাবে। বিএনপির চেষ্টা অব্যাহত। আপনার দলের নেতাদের অভিযোগ আছে, দলের যারা
কর্মী নেতা তারা কিন্তু একটা কথা বলছে, সেন্ট্রালের যে লিডারগুলো তারা তাদেরকে ঠিক মতো তাদের নেতৃত্ব দিতে পারছে না সঠিকভাবে। আমরা কয়েকটা কিছুদিন আগে আমরা এই মিটিংয়ের মধ্যে দেখেছি ওনারা চিল্লাই যাচ্ছে, বলে যাচ্ছে যে এটা সব দলই কম বেশি থাকে, কিন্তু আমাদের বিএনপির মধ্যেও এটা যদি কিছু থাকে, তৃণমূলের সাথেই তো সমন্বয় করে রাজনীতিটা করতে হবে, তৃণমূলকে মূল্যায়ন করতে হবে। জি ধন্যবাদ। আচ্ছা বলেন আফজাল ভাই বলেন, উনি বলেছেন যে যে এইটা দুই দলই করছে। কোনটা? এই যে লাস্টে যে ইয়াটা বললেন যে ধর্ষণের যে এই যে গন্ডগোলগুলো, দেখুন যে অপরাধ অপরাধী এবং সব ধরনের অপরাধ কিন্তু মানে সংজ্ঞা কিন্তু এক না। হ্যাঁ, যেমন 2001 সালের ঘটনাটা আমি উল্লেখ করেছিলাম এই কারণে, ওটা ছিল একটা এথনিক ক্লিনজিং, ওটা একটা পরিকল্পনার অংশ ছিল যে বাংলাদেশে একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে এইভাবে অপদস্থ করে, এইভাবে নির্যাতন করে তাদেরকে বাংলাদেশ থেকে যদি বিচারিত করা যায়, আওয়ামী লীগের ভোট ব্যাংকে এটা একটা প্রভাব পড়বে। এটা সেটা এইরকম একটা ক্লিনজিংয়ের একটা মানে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। হ্যাঁ, সুবর্ণচরের ঘটনাটি ঘটেছে এবং সেখানে কারা করেছে এটা একটা অপরাধ, এবং অপরাধের আমি নিন্দা জানাই, এবং আমি মনে করি সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং অপরাধ করে এই সরকারের সময় কেউ পার পাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা অপরাধের সংস্কৃতি বাংলাদেশে চাই না। অতীতে অনেক হয়েছে, এদেশে ৭১-এর খুন হয়েছে, সেই খুনিদের সাথে নিয়ে তারা বাংলাদেশের সকল বিবেকবান মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষরা যখন তাদের বিবেক থেকে দংশিল এবং তারা তাদেরকে সাথে নিয়ে পতাকা দিয়েছে, এর চেয়ে বড় অপরাধ তো বাংলাদেশে আর কিছু হতে পারে না। তাদেরকে আমরা বিচার করেছি, ৭১-এর বিচার আমরা করেছি, এবং ৭৫-এর খুনি তারা বাংলাদেশে বুক ফুলিয়ে ঘুরতো এবং তারা তাদের ক্ষমতার অংশীদার করেছে, পার্লামেন্টে নিয়ে এসেছে, পার্লামেন্টে বসিয়েছে ৭৫-এর খুনিদের, তাদের বিচার আমরা করেছি। সুতরাং বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি তার হাতে আইনের শাসন কায়েম হচ্ছে। আইনের শাসন কায়েম করার জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ অথবা বাংলাদেশের জনগণের যে সমর্থন, এর অকুণ্ঠ সমর্থন তার প্রতি আছে। কিন্তু নিজেরা দায়িত্বটি পালন করবেন না, কিন্তু বড় বড় কথা বলবেন, এটা কিন্তু হয় না। এবং এই যে নির্বাচনে বিএনপি অনেক আলোচনা হয়েছে যে বিএনপি কেন নির্বাচনে আসছে না, এই নির্বাচন তারা অংশগ্রহণ করছে না। সুতরাং বিএনপি নির্বাচন করতে, আমি মনে করি যে বিএনপি নির্বাচন করতে তারা ভয় পায়। তাদের এখন কর্মী সমাবেশ ঘটানো থেকে শুরু করে তারা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য যে একটা নৈতিক শক্তির উপরে দাঁড়াতে হয়, সেই নৈতিক শক্তির জায়গাটা বিএনপি হারিয়ে ফেলছে। তাদের দলের একজন এসেছেন, তিনি ডক্টর জাফরুল্লাহ সাহেব, তিনিও বলেছেন যে তারেক জিয়াকে 2 বছরের জন্য মানে এই দলের কর্মকাণ্ড থেকে দূরে রাখা উচিত, এবং এর একটা বক্তব্যের নিশ্চয়ই একটা যৌক্তিকতা আছে, এবং সেই যৌক্তিকতা অনুধাবন করতে হবে বিএনপি নেতাদের, তৈমুর ভাইদের অনুধাবন করতে হবে যে তাদের দলের মূল যে জায়গা তার সেখানে তারা কোশ্চেনেবল হয়ে গেছে, প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। সে প্রশ্নবিদ্ধ মানুষদের নিয়ে একটি দলের রাজনৈতিক কর্মীদের নৈতিক জায়গায় ঐক্যবদ্ধ করা যায় না। বিএনপি সেই লুফলসটি আছে, বিএনপি সেই জায়গায় বিএনপি পারছে না, কিন্তু তারা কিন্তু সেটা স্বীকার করছে না। হয়তো তৈমুর ভাই মনে কি বলেন আমি জানি না, কিন্তু তারাও কিন্তু মুখে কিন্তু স্বীকার করছেন না। আমি সে কথা বাদ দিলাম, বিএনপির প্রসঙ্গ বাদ দিলাম। আওয়ামী লীগ কখনো প্রতিহিংসা রাজনীতি করে না। আওয়ামী লীগ প্রতিহিংসা রাজনীতি করে না বলেই কিন্তু 2001 সালে এত ঘটনাপ্রবাহ বাংলাদেশে ঘটেছে। তারপরে আমরা যখন 2008 সালে ক্ষমতায় এসেছি, তারপর কিন্তু বাংলাদেশে ওই রকম কোনো আওয়ামী লীগ বিএনপি করার অপরাধে অথবা বিএনপি করার জন্য কাউকে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে ওই রকম কোনো নির্যাতন অতীতে যেটা হয়েছে বাংলাদেশে সেটা হয় নাই। সকলে কিন্তু বাংলাদেশে রাজনীতি করতে পেরেছে। কিন্তু আজকে এই বাংলাদেশে যেভাবে উন্নয়নের ধারা দেশটা এগিয়ে যাচ্ছে, বাংলাদেশে নির্বাচন হয়ে গিয়েছে, নির্বাচনটা সবাই মেনে নিয়েছে, বিশ্বের প্রায় 100-ও বেশি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান অথবা আমাদের যে উন্নয়ন সহযোগী তাদের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছে। সকলে এই নির্বাচনটা মেনে নিয়েছে, এবং দেশের মানুষের এই যে গ্রামগঞ্জে আমরা তো রাজনীতি করি, সমস্ত জনগণের ইজারাদারি তো আমরা বিএনপিকে দেই নাই। বিএনপি সবসময় বলে যে জনগণ তো তাদের সাথে দেখছি না, জনগণ উন্নয়নের পক্ষে আছে, জনগণ গণতন্ত্রের পক্ষে আছে। আমরা মনে করি যে বাংলাদেশে এই যে উন্নয়নের ধারা, দৃশ্যমান উন্নয়ন, এগুলোকে অক্ষুণ্ণ রাখার জন্য আজকে এই দেশটাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি তার পিতার মতো
বিশ্বের দরবারে এই জাতিকে মাথা উঁচু করে দাঁড়ানোর মধ্যে একটা জায়গায় নিয়ে যাচ্ছেন। সুতরাং সেখানে বাধা বিএনপি যতই দেখ না কেন এদেশের মানুষ তার সাথে আছে এবং তার সাথে থাকবে। এবং তিনি এই বাংলাদেশের মানুষকে সেদিনও তিনি বক্তৃতায় বলেছেন যে আমি বাংলাদেশের মানুষের জন্য এমন কিছু করে যেতে চাই যে বাংলাদেশের মানুষ অতীতের সমস্ত তাদের যে এই বাংলাদেশের যে তাদেরকে উন্নয়নের ধারা থেকে পিছিয়ে রেখে বাংলাদেশের সম্পদ যারা লুণ্ঠন করেছে সেই রাজনীতি বাংলাদেশে আমরা করতে দেব না। বাংলাদেশে আমরা দেশের মানুষকে সেই এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেখানে মানুষ যে 2041 সালে সে উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ অথবা 2021 সালের মধ্যমায়ের বাংলাদেশ, এবং শুধু এইটা না, আমরা আগামী প্রজন্মের জন্য ভাবি এবং সেই জন্য ডেল্টা পরিকল্পনা দিয়েছি। সুতরাং সেই জায়গায় বিএনপির সেই নিজস্ব যে ভাবনা, সেই ভাবনাগুলোকে আমি তাদের মধ্যে তাদের বোধোদয় হওয়া উচিত, না বোধোদয় হওয়া উচিত যে অপরাজনীতি করে বাংলাদেশে করা যাবে না এবং বাংলাদেশের নির্বাচনের যে রাজনীতি সেই রাজনীতি যদি তারা ফিরে না আসে মানুষ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনাদের ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।